আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যারা নির্বাচন বানচাল ও বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টিকারীদের জনগণ রুখে দেবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মুইন খান। শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, ব্যক্তির নয় দেশ ও জাতির উন্নয়ন করতে চায় বিএনপি। মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 1/11 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ব্যক্তির উন্নয়ন নয়, এই জাতির উন্নয়ন এবং এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব। দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, এমনটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে তারিখে ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। দেশের জনগণ একদিন পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। 91টি দেশের পিআর পদ্ধতি চালু আছে। আপনারা না না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এজন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যায়। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকব। কয়েকটি আসনে লোভ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা তিনি কথা বলেন। আর জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। নূর হোসেনের রিপোর্ট।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কেবলা পরিবর্তন করে জনগণের মুখী তাদেরকে সিজদার কেবলা করতে হবে। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই জানিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের কাছে বিক্রি হবে না তার দল। যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। নতুন ব্যবস্থার দিকে না এগোলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সব দলকে গণপরিষদ নির্বাচনের দাবিতে সরব হওয়ার আহ্বানও জানান এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় বছরের পর বছর শিক্ষক নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে বার্ক অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত নিট বেসড এডুকেশন সমস্যা সমাধান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারের সভাপতির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, দেশের পরিবর্তনের জন্য মেধাবীদের সরকারি খরচে বিদেশি উচ্চশিক্ষার সুযোগ দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেমিনারের বক্তারা বলেন, দেশের তরুণদের চাকরির বাজার ও শিল্পের জন্য প্রস্তুত করতে শিক্ষা ব্যবস্থাকে কারিগরি ও একাডেমিক 2 ভাগে ভাগ করতে হবে। কারিগরি শিক্ষাকে সামাজিক স্বীকৃতি প্রদান করতে হবে। যে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। রাষ্ট্রীয় সম্পদ ও সময়ের অভাবে সকল শিক্ষক ও প্রতিষ্ঠানের ন্যায্য দাবি পূরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল ইসলাম আবরার। শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময় গণতন্ত্রহীনতার কারণে মানুষের দাবি আদায়ের সুযোগ ছিল না, তাই সবাই চাচ্ছে এখনই তাদের দাবি পূরণ করা হোক। শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যে প্রকাশ পাবে। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কেবল চর্চা করলেই হবে না, অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। একটা আর্জেন্সি থেকে তারা মনে করেন এখনই আমাদেরকে পেতে হবে, এখনই এই দাবিগুলো উত্থাপন করতে হবে, এখনই সরকারের কাছ থেকে আদায় করতে হবে। এবং সেটা সবসময় যে সরকারের পক্ষে মানে সেটা সম্ভব না এই দাবিগুলো মেটানোর জন্য, তার জন্য যে সম্পদ কমিট করতে হবে। ডাকসুর প্যানেল ও ইশতেহার প্রণয়নে ব্যস্ত সময় পার করছে ছাত্র সংগঠনগুলো। জোট গঠন সহ পূর্ণাঙ্গ প্যানেলে কারা থাকছে তার হিসেব নিকেশ করছেন নেতারা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে এখনও শঙ্কায় ছাত্রদল, যদিও শুরু থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। এরই মধ্যে ডাকসুতে প্যানেল ও প্রার্থী নিয়ে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর।
ডাকসু নির্বাচনের দিনক্ষণ এগোনোর সঙ্গে সঙ্গে সবার নজর এখন ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও প্রার্থী বাছাইয়ে। জোট গঠন ও যোগ্য প্রার্থী নির্ধারণে সংগঠনগুলোর মধ্যেও চলছে বিস্তর আলোচনা। ডাকসু নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি সকল অংশীজনদের যেন এখানে তাদের নির্বাচনী প্রচারণা এবং সিকিউরিটি এই বিষয়গুলো এনশিওর করা হয়। তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। শুধুমাত্র বামপন্থী বিভিন্ন সংগঠনের যারা কর্মী নেতা তারা নয়, তাদের বাইরেও যারা এতদিন ধরে বিভিন্ন রকম গণতান্ত্রিক লড়াইয়ে প্রকাশ্য লড়াই করেছেন, সেই প্রকাশ্য লড়াইকারীদেরকে সম্পৃক্ত করে আমরা একটা প্যানেল তৈরি করব। গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের ফ্যাসিলিটিস দরকার শিক্ষার্থীদের, এটাকে কেন্দ্র করে আমরা ইস্তেহার ঘোষণা করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদলের নেতারা। গণতন্ত্রের মূল স্তম্ভ হলো নির্বাচন প্রক্রিয়া। সেই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো বিশ্বাস করে না। কিন্তু নির্বাচনের পরিবেশ অবশ্যই সকল অংশীজনের জন্য ফলপ্রসূ হতে হবে এবং সকল অংশীজনের নির্বাচনী পরিবেশে অংশগ্রহণ করার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে জানায় চিফ রিটার্নিং কর্মকর্তা। যাদের বিরুদ্ধে থানায় মামলা আছে, শাহবাগ থানায়, ছাত্র ছাত্রী সহ কোনো একটা পক্ষের বিশাল একটা অভিযোগ আছে, অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদের নিশ্চয়তারা প্রমাণ পেয়েছে, ওই প্রমাণ ভিত্তিতে তাদেরকে সাময়িক ভোটার তালিকা থেকে বিরত রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে ভোটার তালিকা যে সে বিরত, তাহলে সে ক্যান্ডিডেট হতে পারে না, সে ভোটে দিতে পারবে না। মনোনয়নপত্র বিতরণের 4 দিনে ডাকসুতে ভিপি পদে 10 জন সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 43 জন প্রার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানায় 4 দিনের সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে যান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। শনিবার বিকেল পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। পরে সন্ধ্যায় স্থানীয় ওশান প্যারাডাইস হোটেলে বিশ্রাম নেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উপদেষ্টার পরামর্শক্রমে সফরসূচি সংক্ষিপ্ত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এই উপদেষ্টা। পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণে বাংলাদেশকে শীর্ষস্থানে নিয়ে যেতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং অংশীদারদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার রাজধানীর একটি হোটেলে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিষয়ক এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা সমুদ্রে কার্বন নিঃসরণ কমিয়ে আনা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সে বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে কাজ করতে হবে বলে জানান উপদেষ্টা। পরিবেশ বান্ধব কম কার্বন নিঃসরণকারী জাহাজ নির্মাণ এবং রপ্তানি করতে পারলে তৈরি পোশাক খাতের পর এই শিল্পই বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। শিল্প মন্ত্রণালয় এই শিল্পের জন্য সহায়ক হয় এমন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাথে নিয়ে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করবে এবং সহায়তা প্রদান করবে বলেও জানান আদিলুর রহমান। Garment sector was our first great leap into global trade. Green shipbuilding can be our next great leap, delivering both economic growth and environmental stewardship. Globally compliant green ships that carry the Made in Bangladesh brand with pride. This is not an impossible dream. It is within our grasp if we act now with vision, urgency and unity. মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে জ্বালানি তেল সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হলো। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে আয়োজন করা হয় পাইপলাইনে জ্বালানি সরবরাহের
উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাইপে তেল সরবরাহ উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের পাইপলাইনের প্রকল্পটি হাতে নেওয়া হয় 2018 সালে। পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড পাইপলাইন স্থাপনের কাজ শেষ করে চলতি বছরের মার্চ মাসে। দীর্ঘ এই লাইনটি নিরাপদ রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রবাসের খবর। কুয়েত বিএনপি নেতারা বলেন, রাজপথে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে আপোষহীন গণতন্ত্রকামী জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে কুয়েত যুবদল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন প্রবাসী নেতারা। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ইনাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, শাহজাহান সবুজ, নাসির উদ্দিন হাওলাদার, শের আলী খান, মাসুম হাসান সহ অন্যরা। মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। প্রবাসী শিক্ষিত শ্রমিকদের দক্ষতা বাড়াতে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ফ্লাইবোর্ড। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদ সিটি হতে প্রায় 400 মাইল দূরে আল কাসিম বুরাইদা শহরে নিজের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন ফ্লাইবোর্ডের কর্ণধার কুমিল্লা দাউদকান্দি সন্ধান ইনভেস্টর সাইফুল্লাহ মাহমুদ। তার ফ্লাইবোর্ড প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 100 প্রশিক্ষিত কর্মী কাজ করছেন। ফ্লাইবোর্ডের কর্পোরেট অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, আল জাজিরা, গালফ এয়ার প্রতিনিধিরা, শেখ হাফিজ আক্তার মাদানী, রাসেল হায়দার, সুলাইমান চৌধুরী সহ অন্যরা। সৌদি আরবে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণের আয়োজন করে হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফোরামের 8ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে রানিং ভয়েসকে হারিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয় সুপারস্টার। পুরস্কার বিতরণী শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি HM মহিন উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মফিজুল আলম, জয়নাল আবেদিন, মোহাম্মদ ইয়াসিন, শাহাদাত হোসেন রিমন সহ অন্যরা। এশিয়া কাপের পরই আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ করে ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 2 অক্টোবর শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজ, পরে 2 ম্যাচ 4 ও 6 অক্টোবর। 2 দিন বিরতির পর 9 অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। 11 ও 14 অক্টোবর বাকি 2 ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। মাঠ চূড়ান্ত না হলেও সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজের আগে সেখানে টি20 এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে গ্রুপ বিতে প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে পাচ্ছে লিটন দাসের দল। মিরপুর স্কিল ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে ব্যাটারদের নিয়ে ব্যস্ত সময় কাটালেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। বড় শট খেলার অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের। ইমন, তানজিদ, লিটনদের ব্যস্ততার মাঝে বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে কোচ শন টেট। তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিনদের ব্যস্ত রেখেছেন এই অজি কোচ। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের অনুশীলন দেখতে একাডেমি মাঠে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ। রোববার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মুশতাক আহমেদের। পরের দিনই মিরপুর স্কিল ট্রেনিং শেষ হবে বাংলাদেশের। একদিন বিরতি দিয়ে সিলেটে আবাসিক ক্যাম্প করবে লিটন দাসের দল। এরপরই নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।